আজ তোমাদের শোনাচ্ছি শিবরাম চক্রবর্তীর হাতিমার্কা বরাত। বাজার মন্দা মানি বরাত মন্দ। কালিকেষ্টর পর্তা খারাপ পড়েছে, ট্যাগ খালি। কয়েক হপ্তার থেকে টাকার আমদানি নেই, আধুলিটা সিকিটাও আসছে না, খদ্দেরের দেখা নেই কো। টাকাওয়ালা দূরে থাক, একটা টাকওয়ালা পর্যন্ত টিকি দেখায় না, এমনই অচল অবস্থা। কালিকেষ্ট ভাবে, খালি ভাবে, ভেবে ভেবে কুল পায় না। অর্ডার সাপ্লাইয়ের কারবার তার, সব কিছু বেচাকেনার লাভ কুড়িয়ে তার মুনাফা, নানা রকমের তার দোকানদারিও, পাইকারি আর খুচরোর। যেটা চাই আর যেটা চাইনি, আর যে জিনিস হাজার চাইলেও কোথাও পাইনি, সব তার আড়তে মজুদ। কিন্তু মজুদ মালে মজা কোথায়? মূলধন আটকে তা তো উল্টো মালিককেই আরও বেশি মজায়। মাল কাটাতে পারলে তবেই না তার টাকাতে ঘুরে আসে, ঘুরে টাকা হয়ে আসে। কাটা মানেই টাকা, না কাটলে সবই পায় মাল। মহাজনের দেনা মেটাতেই মাথার চুল বিকিয়ে যাবার জোগাড়, কিন্তু তাও বুঝি আর বিকোবে না। টেনে টেনে মাথার চুল ছিটছিল কালিকেষ্ট। ভাবনায় চিন্তায় সে পাগলের মতো হয়েছে। অবশেষে ভাবলে, না, এ জীবন রেখে কোনো লাভ নেই, গঙ্গার জলে বিসর্জন দেওয়াই ভালো। সেই মতলবে সে গঙ্গার ধারে গিয়ে দাঁড়ালো, নিজের জলাঞ্জলি দিতে যাচ্ছে। এমন সময় দেখলো গাছতলার থেকে এক সন্ন্যাসী হাত তুলে তাকে ডাকছে। সন্ন্যাসীর কাছে গিয়ে প্রণাম করে বসতেই তিনি বললেন, কেন বাপু, অকারণে মরতে যাচ্ছ? তোমার বরাত তো খারাপ নয়, তোমার দরজায় হাতি বাঁধা থাকবে আমি দেখছি, কপাল দেখে আমি বলতে পারি। হাতি? প্রভু বললেন ভালো, 7 দিন থেকে হাতে একটা পাই নেই, কিচ্ছু পাইনি, বিক্রিপাট বন্ধ, খাবো কি তার সঙ্গতি নেই, আর আপনি বলছেন হাতি? বলছেন বেশ। সন্ন্যাসী ধুনির থেকে একটু ছাই তুলে ওর হাতে দিলেন, বললেন, এই নাও বৎস, এই ছাইটুকু নস্যির সঙ্গে মিশিয়ে নাকে দাওগে, বরাত কাকে বলে তখন দেখবে। এই নস্যি নাকে দিয়ে তুমি যে কোনো জিনিস যাকে খুশি যে কোনো দামে বেচতে পারবে। যতদিন এ জিনিস তোমার নাকের কাছে থাকবে, কিছুতেই তোমার মান নেই। ব্যবসায় লক্ষ্মী মা গন্ধেশ্বরীর কৃপা আর এই নস্যি একসঙ্গে তুমি টানবে। কালী তো লাফাতে লাফাতে বাড়ি ফিরল। তার নিজের আড়তেই নস্যি ছিল, খানিকটা নিয়ে তার সঙ্গে সেই ছাই মিশিয়ে ডিবে ভরে রাখলে নিজের ট্যাকে। একটি নাকে না দিয়ে ভাবতে লাগলো, কি করা যায়, কি বেচা যায়, কাকে বেচা যায়। ভাবতে ভাবতে তার চোখ খুলল। চোখের কাছেই পড়েছিল চকের ঢেরি, চকচক করে উঠল সামনে। এই চক্করির 7 গাড়ি সে কিনেছিল এক নিলামে, বেশ দাঁওয়ের মাথায়, জলের মতন সস্তায়, কিন্তু তারপর থেকেই পস্তাচ্ছে। এই চিজের এক টুকরোও সে তারপরে কাউকে গছাতে পারেনি। স্কুল পাঠশালায় তো খড়ি লাগে, তাই ভেবে সে পাচার করতে গেছিল সেখানে। তারা বলেছিলেন, নিতে পারি এক আধ সের, এত খড়ি নিয়ে কি করব? যদি এ শহরের সবাই 7 পুরুষ ধরে এই স্কুলে পড়ে, তাহলেও লিখে 77 বছরেও ফুরোতে পারবে না। ব্ল্যাকবোর্ড ক্ষয়ে যাবে, তবু সব খড়ি খরচ হবে না। সারা বাংলাদেশের তামাম ছেলের যদি একসাথে হাতে খড়ি হয়, তাহলেও নয়। আচ্ছা, দেখা যাক না নস্যির গুণটা, সে ভাবল। সেই স্কুলেই খড়ি বেচতে পারি কিনা দেখি না গিয়ে। যদি এই অচলকে চালাতে পারি, তবেই বুঝবো এই নস্যির দৌলাতে বাকি জিনিস চালু করতে বেগ পেতে হবে না। খড়ি বোঝাই এক গাড়ি নিয়ে সে পাড়ি দিল স্কুলের দিকে। যেতে যেতে পথে পড়ল এক রাজ জ্যোতিষীর বাড়ি। সে ভাবল, গণৎকারদের তো গুনতে লাগে, এখানেও খানিক বেচা যাক না, গোড়াতেই কিছু বৌনি হওয়া তো ভালো।
মাল বেচে যাওয়া মানে যদিও খানিকটা তার কমে যাওয়া, মালের ঘাটতি, তাহলেও মালের ঘাটতি মানেই মালিকের বেচে যাওয়া, আর মাল বেচে যাওয়া মানেই মালিকের মরণ। টাকার জন্যেই টেকা, আর টেকার জন্যেই টাকা। মাল না বাঁচলেই মালিক বাঁচল। এই ভেবে সে গণকালয়ের দরজায় গিয়ে নক করল। বেরিয়ে এলেন গণক। কি কি চাই? আগে খড়ি বেচতে এসেছি। গুনতে তো আপনার খড়ি লাগে, তাই এই এক গাড়ি এনেছি, কয়েক মন বটে। গুনতে? হ্যাঁ, তা লাগে, কিন্তু তাই বলে এত খড়ি? একটু হলেই তো হয়। একেবারে গাড়িখানে কিনে ফেলেছো যখন, তোমাকে ফেরাতে চাইনে। দাও তাহলে একটুখানি, এই এক কাজ চার। এইটুকুর দাম কত? এইটুকুতে কি হবে? বলে কালীকেষ্ট এক টিপ নস্যি নেয়। অন্তত মনখানেক তো নিন। এক মন না হলে গুনবেন কি করে? অর্ধেক মন নিয়ে গোনা যায় মশায়? গোনা গাথা এক মনে করার জিনিস নয় কি কর্তা? আপনিই বলুন না, এক মন না হলে কি কেউ কখনো গুনতে পারে? তা বটে, এক মনেই গুনতে হয়, সে কথা ঠিক, মানতে হয় গণক ঠাকুরকে। তাহলে দাও, এক মনই দাও, বলছো এত করে। মনখানেক সেখানে দিয়ে মনের ভার একটু লাঘব করে দমনা গণককে দুমন গছানো যেত কিনা ভাবতে ভাবতে সেই স্কুলের দিকে এগোলো। গাড়ি আর খড়ি নিয়ে হেডমাস্টারের কাছে গিয়ে খাড়া হতেই তার চোখ পড়ল সেই খড়ির উপর, আর উঠল সোজা কড়ি কাটেই। এ কি, আবার তুমি সেই খড়ি নিয়ে এসেছো? আগে হ্যাঁ, বলে এক টিপ নস্যি নিল নাকে। দিন কয়েক আগে আপনার এখান দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে আমার নজরে পড়ল আপনার স্কুলের অনেক জানলার খড়খড়ি ভাঙা। অনেক দিনের স্কুল তো, ভাঙবে আর বিচিত্র কি? একেই ছেলেরা ডান পিটে, তারপরে পড়া না পারলেই মাস্টাররা তাদের ধরে পিটে নাবার। তাদের কাছে যা পিটুনি খায় তার ঝালটাই তো ঝাড়ে ওই জানলার ওপরে। কিন্তু খড়ির সঙ্গে তোমার খড়খড়ির কি? হেডমাস্টার অবাক হন। খড়ি তার কি কাজে লাগবে? খড়খড়ি সারাতেই তো মশাই, ওই খড়খড়ির অভাব মোচনের জন্যেই। খড়ি তো মজুদ, এখন কিছু খড় হলেই হয়ে যায়, বলে আরেকটি নস্যি সে লাগায়। খড় আর খড়ি জুড়ে সন্ধি করে কিংবা সমান করে লাগিয়ে দিন, হয়ে গেল। যদি বলেন তো খড়ও আমরা যোগান দিতে পারি। কথাটা হেডমাস্টারের মনে ধরে। মাথা চুলকে তিনি বলেন, কথাটা বলেছ মন্দ না, আইডিয়াটা আমার মাথায় লাগছে। এইভাবে খড়খড়ির সমস্যা মিটলে খরচাও খুব বেশি পড়ার কথা নয়। খড়ি তো পেলাম, আচ্ছা যাও খড়টা চটপট পাঠিয়ে দাও গে। খড় সরবরাহ করার পর সারাদিনের কারবার তার মন্দ হলো না। এক বিজলি বাতির কারখানার সপাচেক লণ্ঠন সে পাচার করেছে, জুতার দোকানে মজুত করেছে খড়ম, গরুর খাটালওয়ালাকে গচিয়ে এসেছে ঘোড়ার লাগাম, এক আধটা নয় কয়েক ডজন। টেকোলোকের কাছে বেচেছে মাথার চিরুনি, চুলের বুরুষ। তার আড়তে বেদবাক্যের মতো অকাট্য যা ছিল তার প্রায় সবই সে কাটিয়েছে সারাদিনে হেসে খেলে। কিন্তু 25 মন খড়ি তখনও গড়াগড়ি যাচ্ছিল একধারে। সেগুলো গাড়ি বোঝাই করে সে রওনা দিল শহরতলিতে। সেখানে নতুন এক সার্কাসের দল এসে তাঁবু গেড়েছিল। লরি বোঝাই খড়ি নিয়ে কালীকেষ্ট হাজির। সার্কাসের ম্যানেজার ঘাড় নেড়েছেন, না মশাই না, চকের আমাদের কোনোই প্রয়োজন নেই, চক নিয়ে আমরা করব কি? তাঁবুতে লাগান, কালী তাদের বাতলেছে। তাঁবুর চেহারা ফিরবে, চক লাগিয়ে তাঁবু চকচকে করুন। চটের গায়েও খড়ি মাখালে তার চটক বাড়ে, জানেন তা? চকচকে তাঁবু হলে তবে না চোখ টানবে সবার। আর লোকের নজরেই যদি না পড়ে তবে নজরানা পড়বে কেন? চাকচিক্য না দেখলে গাটের কড়ি খরচ করে দেখতে আসবে কেন মানুষ? খড়ি বেচতে তারপর আর দেরি হয়নি, বেগ পেতে হয়নি বিশেষ।
কিন্তু বেগ পেতে হলো বেশ। তারপরেই এক গোসাই বাড়ি মাংস থুরবার যন্ত্র জোগাতে গিয়ে যন্ত্রটা দেখেই না তিনি এমনভাবে না না করে উঠলেন যেন ভয়ঙ্কর এক যন্ত্রণা পেয়েছেন। নাক সিটকে বললেন, আমরা বৈষ্ণব মানুষ, মাছ মাংস তো ছুঁই নেই, মাংস থোড়ার যন্ত্র নিয়ে কি করব? আরে মাংস না খান, থোর তো খান, এঁচোড় তো চলে। গাছ পাটাতে তো অরুচি নেই, থোরকেও যদি এত দ্বারা থুড়ে নেন, কি চমৎকার যে হয় বলবার নয়। পাঁঠার মতো গাছ পাটাকেও এই যন্ত্রে ফেলে পাট করা যায়। তারপর সেই উত্তম রূপে থুরিত সেই থোড়া এঁচোড় দিয়ে, তারপরে তার সঙ্গে থোড়া গাওয়া ঘি মিশিয়ে আহা! কালিকেষ্ট সরাত করে জিভের ঝোল টেনে টেনে নেয়। থুরলাম না হয়, কিন্তু তারপর জিজ্ঞেস করেন গোসাই ঠাকুর, অত কেম? তারপরে কিমা, কাঁঠালের কিমা, সেই কিমার পুর দিয়ে বেসনে ভেজে চপ কাটলেট যা খুশি বানান, যা আপনার প্রাণ চায়। বিলাস বেসন একাধারে, যা ইচ্ছে বানিয়ে খান। খাদ্যের যে কোনো বিলাসিতা, এঁচোড়ের দো পেঁয়াজি কি থোড়ের স্বামী কাবাবের নামে গোস্বামী একটু কাতর হয়েছেন, কিন্তু কাত হননি। বিলাস বেসনের কথাটায় টলেছেন, কিন্তু কাবাব হননি। থোড়াই মেশিন, থোড়াই তিনি নিয়েছেন, একখানাই মোট, ডজনখানে কিছুতেই তাকে গছানো যায়নি। তিনি বলেছেন, একটাই যথেষ্ট, দুটি মাত্র হাত আমার, 2 ডজন তো নয়, 12টা যন্ত্র নিয়ে কি করব বাপু, ক হাতে চালাবো? আজ এটাই কাল ওটাই, ঘুরিয়ে ফিরিয়ে চালান না, 12টাকেই কাজে লাগান। এইভাবে যন্ত্রকেও মাঝে মাঝে বিশ্রাম দিতে হয়, তাতে ভালো কাজ দেয় আরো। বুঝলাম, কিন্তু দুটি তো মোটে বাহু, সেদিক দিয়ে বিবেচনা করলে এতগুলি নেয়া একটু বাহুল্যই নয় কি? আপনি নিজে কি আর থুরতে যাবেন? থুরবে তো বাড়ির মেয়েরা, গিন্নি বান্নিরাই। আর তারা যে 10 হাতে কাজ করেন তা কি আপনার শোনা নেই? তারা যদি কিমা বানাতে বসেন, কি না করতে পারেন? সামান্য একটা যন্ত্র কি পেরে উঠতে পারবে তাদের সঙ্গে? ভালো কথা মনে করিয়ে দিলে, কিমার কথাতেই মনে পড়ল, কিমা করবে কে? কাকিমাই নেই যে, তীর্থ করতে বেরিয়েছেন, 4 ধাম ঘুরে তারপর ফিরবেন। তিনি মথুরা থেকে ফিরলে তারপরে তো এই থুরাথুরি। না বাপু, ও যন্ত্রের এখন কোনো কাজ নেই, একটাও আমার চাই নেই। কালিকেষ্ট ধাক্কা খেলো, এমন ধাক্কা সে সকাল থেকে খায়নি। চালের দোকানদারকে কাকুরের বদলে কাকুর গছাতে সে বাধা পায়নি। দর্জির কাছে দরজা বেচে এসেছে, ঘড়িওয়ালার কাছে ঘোড়া, ডাক্তারের কাছে থার্মোমিটারের বদলে হাতুড়ি, আর হাতুড়ের কাছে ইঞ্জেকশনের দাবাই। রেশনের দোকানে অপারেশনের যন্ত্রপাতি চালাতো, কোনো অসুবিধা হয়নি, কিন্তু টক্কর খেলো এই প্রথম। খেতেই সে টক করে নাকে হাত দিল, না, অ্যাক্টিভ নস্যি নেওয়ার দরকার। কিন্তু ট্যাকে হাত দিয়েই তার চক্ষু স্থির। এ কি, ডিবেটা তো নেই, গেল কোথায়? কোথায় ফেললো ডিবেটা? কখন হারালো সে? ভাবতে ভাবতে তার খেয়াল হলো সার্কাসের ম্যানেজারের টেবিলে ফেলে আসেনি তো ভুল করে। ছুটল সে তাঁবুর দিকে, মুহূর্ত আর দেরি না করে ডিবেটা নিজের তাবে না আসা অবধি স্বস্তি ছিল না।
সার্কাসে ফিরে গিয়ে সে অবাক হয়ে গেল। ম্যানেজার হাঁচতে হাঁচতে তাকে অভ্যর্থনা করলেন, কিন্তু বিস্ময় সেজন্যে নয়, সে হা হয়ে গেল এই দেখে যে তার খড়ি তাঁবুতে না লাগিয়ে গুড়িয়ে গুলে কাই বানিয়ে হাতির গায়ে মেখাচ্ছে। ইস, কি কড়া নস্যি মশাই আপনার, একটু নাকে দিয়েই জানাকাল হয়েছি। সে কথা কানে না তুলে কালী শুধলো, একই মশাই, খড়ি দিয়ে একই হচ্ছে। হাতিটার হাতে খড়ি হচ্ছে আর কি, ম্যানেজার বলল। হাতির সামনের গোদা পা দুটোর খড়িগোলা লাগাতে লাগাতেই বলল, তা তো দেখছি, কিন্তু এমন করে খড়ি মাখিয়ে হচ্ছে কি? হাতিটা বেজায় বুড়ো হয়ে গেছে কি না, কোনো কাজেই লাগে না আর, কদিন বাঁচবে কে জানে, তাই ভাবছি এটাকে এবারে বেচে দেব। বুড়ো হাতি কিনবে কে? কালী ঠোঁট উল্টায়, তার উপর আবার ফোকলা, দাঁত নেই কো একদম। তা বটে, কিন্তু হাতিদের দাঁত বাঁধাবার ডাক্তার মেলে কোথায়? হাতিদের কি ডেন্টিস্ট আছে? হস্তি সমাজে আছে কি না জানি নে, কিন্তু মনুষ্য সমাজে তো নেই। তাই ভাবছিলাম কি করি। আপনার নস্যির ডিবে ফেলে গেছিলেন, তার এক টিপ নাকে দিতেই মাথা খুলে গেল। দেখলাম, তাই তো, আপনার খড়ি দিয়েই তো হয়ে যায়, বেশ হয়। কি হয়? মানে এটাকে শ্বেতহস্তি বলে চালানো যায়। সাদা হাতির বেজায় দাম, জানেন নিশ্চয়ই, অতি দুর্লভ জিনিস কি না? বটে বটে, কেমন দাম এক একটা হাতির? লাখখানেকের কম নয়। শ্যামদেশে শ্বেতহস্তির পুজো হয়ে থাকে, যাকে বলে রাজ পূজা। রাজরানীরা পুজো করেন, ঐরাবতের বংশধর কিনা ওরা, দেবতা বিশেষ, বুঝলেন? তা কত দামে বেচবেন এটাকে? লাখখানেক আর কে দেবে এখানে, এ তো শ্যামদেশ নয়, 1000-20 হলেই ছেড়ে দেবো। ভারী পয়মন্ত মশাই এই শ্বেতহস্তি, যার দরজায় এই হাতি বাঁধা থাকে, বুঝলেন কি না? মা লক্ষ্মী, তার বাড়ি অচলা, তবে কি না বরাত করে আসা চাই, যার তার দরজায় কি হাতি বাঁধা থাকে? শুনেই কালীকেষ্টর টনক নড়ে, মনে মনে সে খতায়। সারাদিনের রোজগারে 1000-20 টাকা তার হয়েছিল, হিসেব করে দেখে, তারপর বিশেষ বিবেচনা করে বলে, কিন্তু সত্যিকারের শ্বেতহস্তি তো নয় মশাই। সে বলে, আমারই খড়িগোলা মাখানো জাল হাতিই তো, বলতে গেলে হাতির ভেজাল, তাও বলতে পারেন। টের পাচ্ছে কে? সবে তো এর হাতে খড়ি হয়েছে, পায়ে খড়ি হোক, সারা গায়ে খড়ি লাগাই, তখন দেখবেন মুনিরও মন টলে যাবে সে চেহারা দেখলে। বলে সার্কাসের মালিক আরেক টিপ নস্যি লাগায় নাকে, লাগিয়ে আরেক প্রস্ত হাঁচির মহড়া দেয়। তারপর আর বলতে হয় না, হাঁচতে হাঁচতেই হাসিল হয় কাজ, হাসতে হাসতেই। খানিক বাদে কালীকেষ্ট সার্কাস থেকে বের হয়, খালি হাতে নয়, হাতি হাতিয়ে। হাতির লেজ ধরে নিজের ট্যাগ হালকা করে। তাঁবুর গেটে যে তাবেদার ছিল সে তাকে শুধলো, কি মশাই, পেলেন আপনার হারানো জিনিস, যা খুঁজতে এসেছিলেন? না, পাইনি, তবে এইটা পেয়েছি। এই হাতিটা? হ্যাঁ, ভারী দুর্লভ জিনিস মশাই। এই সাদা হাতিটাকে বেশ দাঁওয়ে পাওয়া গেছে। দাঁওয়ে? লোকটা হাঁ হয়ে থাকে। দাও বই কি, লাখ টাকা একটা সাদা হাতির দাম, সোজা কথা নয়। এদিকে সারাদিনের আমার আমদানি মাত্র 20,000, কিন্তু তাতেই হয়ে গেল। বিশেষ বিষক্ষয় করে এই হাতিটাকে নিয়ে চললাম, বেঁধে রাখবো আমার দরজায়, বেশ হবে।